আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণহত্যায় অভিযুক্ত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করার বিধান সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 8 দফা সংশোধনের প্রস্তাব। দেশ গড়তে সবার আগে দরকার নির্বাচিত সরকার। কিশোরগঞ্জের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বললেন তারেক রহমান, অশুভ শক্তি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আজও গাজীপুর এবং আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ। 52 কারখানা বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি। সাবেক মন্ত্রী আনিসুল হক, আইজিপি আব্দুল্লাহ আল মামুন কারাগারে। রিমান্ড শেষে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির জেল হাজতে। এবং ভারত থেকে যারা বাংলাদেশের কাছে ইলিশ চাইছেন তারা ওই দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছেন, জানালেন পানি সম্পদ উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা, শুনানি, গণমাধ্যমে সরাসরি সম্প্রচার, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 8 দফা সংশোধনী প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সাথে মতবিনিময়কালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে বিশিষ্টজনদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ক্ষমতা টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত ছাত্র জনতার উপর নির্মম গণহত্যা চালায় আওয়ামী লীগ সরকার। প্রথমে হেলমেট বাহিনী ও পরে পুলিশি বর্বরতার সাক্ষী হয় বাংলাদেশ। দেশে দ্বিতীয়বারের মতো স্বৈরাচারের পতনের পর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার পেতে এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ পড়েছে 30টিরও বেশি। প্রশ্ন ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সময়োপযোগী করা নিয়ে। এমন বাস্তবতায় আইন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময়ের উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়। এ সময় অভিযুক্ত রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ 8 দফা খসড়া প্রস্তাব তুলে ধরা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রস্তাবিত খসড়াকে সাধুবাদ জানিয়ে আরও কিছু যুক্ত করার প্রস্তাব করেন অনেকেই। একই সাথে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান কেউ কেউ। সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে যে আইনগুলো হয়েছিল সেই আইনগুলো বাতিল না করে আমাদের এইগুলো করা কিন্তু অনেকটা অবান্তর হবে। অবান্তর না, ব্যর্থতা পর্যবসিত হবে। আমাদের এখানে অপরাধ অনেকগুলো আছে, বাট ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিটাই একমাত্র যেটা আর্ম কনফ্লিক্টের রিকোয়ারমেন্টস নাই। কাজে এই জায়গাটাতে ফোকাসড হওয়া তো বেশি জরুরি। জুলাই এবং আগস্টে যা হয়েছে তার অত্যন্ত কড়া শাস্তি হওয়া উচিত। যে কোনো দলের তার অপরাধ অনুযায়ী তখন তো আমরা সর্বোচ্চ থ্রেশহোল্ডটা যদি উপরে রাখি, সেটাকে আমরা 5 বছর, 10 বছর, 3 বছর যাই ইচ্ছে করতে পারি। অনুষ্ঠানে 4টি অপরাধ নিয়ে নিজের ভাবনার কথা জানান নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান। এই নির্বাচনী অপরাধ, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। আইন উপদেষ্টা জানান, প্রতিহিংসা নয়, ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করাই এ সরকারের লক্ষ্য। আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি। আমার বুকের ভিতরে যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত আপনার ক্রন্দন থাকুক, ক্ষোভ থাকুক, বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। কোন রাজনৈতিক দল নিষিদ্ধ নয়, বরং জুলাই আগস্টের শহীদ ও আহতদের ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের লক্ষ্য বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার পতন হলেও বিপদ এখনো কাটেনি মন্তব্য করে যে কোনো অশুভ শক্তি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের স্মরণে কিশোরগঞ্জের বিএনপির স্মরণ সভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সরকার। আরও জানাচ্ছেন মইনুল আহসান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদ ছাত্র জনতার স্মরণে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে স্মরণ সভার আয়োজন করে জেলা বিএনপি। নির্ধারিত সময়ের আগেই জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দেন। এক পর্যায়ে লোকে লোকারণ্য হয়ে যায় পুরাতন স্টেডিয়াম এলাকা। কেন্দ্রীয় ও জেলা নেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই জীবন উৎসর্গ করে গেছেন। এই বাংলাদেশের
মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিতে রাজি, তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না। সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে, হাজারো শহীদ পরিবার আছে, হাজারো শহীদ আছে যারা আত্মত্যাগ করেছেন বিগত 17 বছরে। বিশেষ করে গত জুলাই আগস্ট মাসেই হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরেই। ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের পতন হবার পরেও স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। এমন কোন পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোন ষড়যন্ত্র করার সুযোগ পায়। তারেক রহমান বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সঠিক নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। বিএনপি ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে। পৃথিবীর বুকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় দেশ, একটি সম্ভাবনাময় জাতি হিসাবে। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে সিনিয়র নেতারা বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপও নেওয়া হবে। মইনুল হাসান, এটিএন বাংলা। শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এছাড়া গত কয়েকদিনের চলমান শ্রমিক অসন্তোষের জেরে এখনও বন্ধ রয়েছে 43টি কারখানা, আর 9টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। এর বাইরে শিল্পাঞ্চলের বাকি সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চালু থাকলেও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বাঘের বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজও অবরোধ করে বিক্ষোভ করছে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত গোল্ডেন রিপিট কারখানার শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এবং শিল্প পুলিশের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দিনের পর দিন বিভিন্ন পর্যায়ে আলোচনা করার পরও দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সন্ধ্যায় জরুরি সাধারণ সভায় কথা জানান তিনি। উত্তরায় বিজিএমইএ ভবনে উদ্যোক্তারা জানান কিভাবে শিল্পের নিরাপত্তা নিশ্চিত করা যায় আর ক্রেতাদের দেয়া কথা রেখে কিভাবে সময় মতো পণ্য সরবরাহ করা যায়। এই দুই বিষয়কে সামনে রেখে আলোচনা করেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। দর্শক, এই মুহূর্তে উত্তরায় বিজিএমইএ ভবনের জরুরি সাধারণ সভা শেষে চলছে ব্রিফিং। আমরা চলে যাচ্ছি সেখানে। আমরা যারা এফোর্ড করতে পারবো না, আমাদের লায়াবিলিটি আপনারা রিকভার করতে হবে এবং একই সাথে আমাদেরকে এক্সিট দিতে হবে যাতে করে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা যদি আমরা করতে না চাই আমাদের সে রাইট আছে, বাট আমাদেরকে সেই এক্সিট পলিসি তারা এসে পাঁচ করে চলে যাবে আর আমরা বেতন দিব সেটা আমরা মানব। হ্যালো, আচ্ছা, হ্যালো। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম কর্মী সহ সব মিলিয়ে ৫৭ জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রয়েছেন। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। সফর শেষে 27 সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ছাত্র জনতার আন্দোলনে 18 জুলাই সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে বলা হয়, মিরপুরের MISTর 4th বর্ষের শিক্ষার্থী ইয়ামিনকে পুলিশ গুলি করে নির্মমভাবে হত্যা করে। পরে পুলিশের আর্মড পার্সোনেল ক্যারিয়ার APC থেকে হাইওয়েতে ফেলে রাখা হয় ইয়ামিনের লাশ। অমানবিক এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাভারের দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে। এদিকে জামাতের কর্মী এবং ব্যবসায়ী এনামুল কবিরকে 10 দিন ডিবি কার্যালয়ে গুম করে রাখার অভিযোগে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। 2009 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সব গুমের সঙ্গে জড়িতদের বিচার চাওয়া হয়েছে এই অভিযোগে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ এটাই প্রথম। রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া নতুন কোনো মামলায় গ্রেফতার বা রিমান্ড না চাওয়ায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং লেখক শাহরিয়ার কবিরকেও কারাগারে পাঠিয়েছে আদালত। পাশাপাশি যাত্রাবাড়ি থানার পৃথক মামলাতে শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বিচারক নুরুল হুদা চৌধুরীর আদালতে উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক 2 হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। বিচারক আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনাস দেখানো হয় এবং অপর আরেকটি মামলা যেটা উত্তরা পশ্চিম থানার সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে সোনাস দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফজলু নামের এক যুবককে হত্যার অভিযোগে রাজধানীর ভাসানটেক থানার মামলায় সাংবাদিক শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে উপস্থাপন করা হয়। আসামি পক্ষ তার জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। রাজধানীর যাত্রাবাড়ি থানার পৃথক 2 হত্যা মামলায় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ি থানায় আরিফ ও রফিক হত্যার ঘটনায় পৃথক 2 মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামি পক্ষ এই মামলায় জামিন আবেদন করলে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। নতুন কোনো মামলায় মোজাম্মেল বাবুকে শুনানি বা গ্রেফতার দেখানোর কোনো আবেদন করা হয় নাই এবং পত্র মামলাটিতে হচ্ছে নতুন করে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। জামিনের প্রার্থনা করি, পাশাপাশি অপর একটি পিটিশন দিয়ে তার সুচিকিৎসার জন্য হচ্ছে গ্রহণ করার জন্য আমরা আবেদন করি। শুনানি হচ্ছে জামিন আবেদন নামঞ্জুর করেন। সোনারেস্টের ব্যাপারে আমরা বলছিলাম যে ওখানে এজাহারে শুধু শাহরিয়ার কবির লেখা আছে, যে 2টা সোনারেস্ট দেখানো হচ্ছে ওই 2 মামলায় কি ঘটনার সাথে উনি জড়িত এটার সাথে কোনো স্পেসিফিক কোনো ঘটনার কথা এখানে উল্লেখ নাই। মামলাগুলোর শুনানি শেষে পৃথক প্রিজন ভ্যানে করে আসামিদের কারাগারে নিয়ে যায় পুলিশ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এদিকে সাবেক পরিকল্পনা মন্ত্রী MA মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বেলা 11টার দিকে আসামির অনুপস্থিতিতে সুনামগঞ্জে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন মান্নানের আইনজীবীরা। জামিন শুনানি নিয়ে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা। দীর্ঘ আধা ঘণ্টা শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র।
ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত স্লুইস গেট পরিদর্শন শেষে তিনি একথা জানান। ভারতে বাংলাদেশের কাছে ইলিশ যারা চাচ্ছেন তারাও ওপার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছেন বলে মন্তব্য পরিবেশ উপদেষ্টার। নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধভাবে খাল দখলকারীদের দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন তিনি। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে, আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। কয়েকটি পরিবার মিলে দেশ থেকে পাচার করেছে প্রায় 2 লাখ কোটি টাকা, আর 1.5 দশকে মোট পাচার হয়েছে অন্তত 4 লাখ কোটি। এমন তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতে চরম অস্থিরতা। তিনি জানান, ব্যাংক থেকে টাকা তুলতে সাময়িক হয়রানি হলেও দীর্ঘমেয়াদে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে গভর্নর বলেন, সংস্কার উদ্যোগে আবারও স্থিতিশীল হবে ব্যাংকিং খাত। আরও জানাচ্ছেন শারফুল আলম। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় গত 1.5 দশকে ব্যাংক থেকে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে প্রভাবশালী একটি গোষ্ঠী। লুটপাটের টাকা পছন্দের দেশে ছড়িয়ে নেয় পাচারকারীরা। ফলে ব্যাংকগুলোতে দেখা দেয় ভয়াবহ তারল্য সংকট। কিছু ব্যাংকে টাকা তুলতে ভোগান্তি বাড়ে গ্রাহকদের। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসে অর্থ পাচারকারী রাঘব বোয়ালদের নাম। শুরু হয় আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। ব্যাংকিং খাতে আসে নতুন নেতৃত্ব। ঋণ দেওয়া হয়েছে কিন্তু ঋণের টাকা পাচার হয়ে গেছে বেনামে নামে, এবং সে টাকা ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। আমাদের প্রিলিমিনারি হিসাবে হচ্ছে যে প্রায় 2 লক্ষ কোটি টাকার উপর, শুধুমাত্র কয়েকটা ফ্যামিলি যদি আমরা হিসাব করি, কয়েকটা প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে। আর বাকি যেগুলো আছে আরো 2 লক্ষ কোটি, সেটা হচ্ছে ছোট বড় মিশিয়ে, সেটা আমি যাচ্ছি না, ওটা সবসময় সব দেশেই থাকে। সম্পদগুলোকে আমরা রিকভারির ব্যবস্থা করব। পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা চলছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব না হলেও কিছু টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন নীতি নির্ধারকরা। তবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন গভর্নর। আংশিকভাবে এই গ্যাপটা ফিল করবে, তারপরে সরকারও হয়তো কিছু দেবে। আমরা বিদেশি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে দেবেন। আমরা তাদেরকে বলবো, তোমরা আমাদেরকে 2টো জিনিস দাও, কারিগরি সহায়তা দাও এক্সপার্টদের দিয়ে, এবং 2 নম্বর হচ্ছে যে রিফর্ম এজেন্ডা আমরাই করব, কিন্তু এটাকে সাপোর্ট করার জন্য যেমন এই ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে হবে, টাকার দরকার আছে। আমাদের রিফর্ম যেগুলো দরকার সেটার জন্য পুরোপুরিভাবে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা IMF এর যে কথা বলা হয়েছে রিফর্মের কথা, আমরা তার চাইতে অনেক বেশি রিফর্ম করব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ না, আমাদের নিজের স্বার্থেই করব। গভর্নর জানান, নিজেদের স্বার্থেই আর্থিক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এর সত্ত্ব এবং সুশাসন নিশ্চিত করা সহ ঢেলে সাজানো হচ্ছে ব্যাংকিং খাত। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 72 ঘন্টা সড়ক অবরোধের শেষ দিনে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির পরিস্থিতি। তবে এখনো বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে প্রায় 1,500 পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে ফিরতে পারছেন না তারা। জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম বন্ধ থাকায় ক্লাসে যাচ্ছে না শিক্ষার্থীরা। এদিকে পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে দীঘিনালায় সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা এই অবরোধের ডাক দেয়। পরে এতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন UPDF। তবে রাঙামাটি এবং বান্দরবানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। শহীদদের রক্ত শুকানোর আগে শেখ হাসিনা এবং তার দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন।
ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এবং তার দোসরদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবি জানান বিএনপির নেতারা। প্রশাসন সহ সব জায়গা থেকে অবিলম্বে আওয়ামী আবর্জনা পরিষ্কার করে জনগণের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের বিশ্ব দরবারে যে মানচিত্র দিয়েছে তার প্রতি সম্মান থেকে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা। আপনার কাছে একটাই দাবি, আপনি জঞ্জাল পরিষ্কার করুন, কিন্তু জনপ্রতিনিধিদেরকে সুযোগ দিতে হবে যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন নতুন করে করবে, পরিবর্তন করবে। এই দাবি জনগণের এখন রয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ঘুরে কৃষি উদ্যোক্তা হয়ে উঠেছেন ময়মনসিংহের ভালুকায় কৈয়াদি গ্রামের 4 বন্ধু। 5 একর জমি লিজ নিয়ে কৃষি খামার গড়ে তুলেছেন তারা। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারে পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। প্রথমে লেবু বাগান, পরে কলা চাষ। সেই সফলতা থেকে একে একে বেগুন, কাঁচামরিচ, করলা, টমেটো, লাউয়ের বাগান করেছেন ভালুকার 4 বন্ধু। 5 একর জমি লিজ নিয়ে 2012 সালে শুরু করেন সবজি খামার। এখন তারা সফল কৃষি উদ্যোক্তা। স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে পাঠানো হচ্ছে তাদের সবজি, প্রশংসা করাচ্ছেন এলাকাতেও। জমিনে খরচ করিয়া এরকম ভালো ভালো প্রজেক্ট লাগায়, এলাকার গরিব মানুষগুলাও কাম কাজ করলো, বাহা ঘরেও সুন্দর একটা ফসল উৎপাদন হইলো। মনে করে বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখাইতেছি, এগুলো আমরা মোটামুটি মালিকের কাছ থেকে নিয়ে উন্নয়নের দিকে আছি। আরো যদি বা শিক্ষিত লোক থাকে তারাও করতে পারে। তরুণরা যদি চাকরির পাশাপাশি এই প্রজেক্টে আসে, দেশের অনেক উন্নতি হবে। ফ্রেন্ডস অ্যাগ্রো ফার্ম নামে কৃষি খামার ঘিরে তাদের স্বপ্ন অনেক। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, সার, বীজ এগুলোর দাম কম হলে আরো লাভবান হবার আশা তাদের। এই প্রজেক্ট আমাদের স্মার্ট কৃষি যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে এটার পাশাপাশি আমার অন্য ইউনিয়ন তথা পুরা ময়মনসিংহের ভিতরে এরকম নতুন নতুন উদ্যোক্তা হবে। আধুনিক পদ্ধতিতে মালচিং পদ্ধতি ব্যবহার করে কিভাবে উচ্চ মূল্যের গ্রীষ্মকালীন টমেটো, বেগুন, মরিচ, কাঁচা মরিচ, শসা করা যাচ্ছে এবং উনি করছেন এবং বেশ দাম পাচ্ছেন বাজারে। আধুনিক মালচিং পদ্ধতিতে সবজি চাষের পরামর্শ ও সহায়তা পেলে আগ্রহী হবেন তরুণ উদ্যোক্তারাও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত 500 কৃষকের মাঝে ধানের চারা এবং সার বিতরণ করা হয়েছে। জেলার বানিয়াচংয়ের নাগুরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে এসব বিতরণ করা হয়। বিতরণ করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান এবং প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর হীরেন্দ্রনাথ বর্মন এবং এসএড হবিগঞ্জের প্রধান জাফর ইকবাল চৌধুরী। আগস্ট মাসে পরপর দুবার বন্যায় কৃষকদের ধানের চারা সম্পূর্ণ নষ্ট হয়। কৃষকদের কথা চিন্তা করে নিজস্ব জায়গায় ধানের চারা রোপণ করে ধান গবেষণা ইনস্টিটিউট। এবারে আন্তর্জাতিক সংবাদ। সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট রাজা পাকসের দেশ ছেড়ে পালানোর 2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে হারিয়ে বিজয়ী হয়েছেন বামপন্থী নেতা অনুরা কুমার দিসানায়কে। তার সরকারি বিরোধী দলীয় নেতা হয়েছেন সাজিদ প্রেমাদাসা। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। অনুরা কুমার দিসানায়কের উত্থানের গল্প অনেকটা রূপকথার মতো। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন বামপন্থী এই নেতা। 1968 সালে জন্ম নেওয়া দিসানায়েক ছাত্র জীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন জেভিপি প্রধান অনুরা কুমার দিসানায়েক। শ্রীলঙ্কার 225 সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র 3টি। কিন্তু গণবিক্ষোভের মুখে রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর জেভিপির জনপ্রিয়তা বাড়তে থাকে। ওই বিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয়।
সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতির বিরুদ্ধে দলটির অনড় অবস্থান আকৃষ্ট করে শ্রীলঙ্কার নাগরিকদের। জয়ের পর আমরা কোনো উল্লাস করছি না। আমাদের জাতিকে নতুন রাজনৈতিক রীতিনীতি মেনে চলতে হবে। গণতন্ত্র হিসেবে আমাদের যে ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে তা প্রত্যেককে অবশ্যই সম্মান করতে হবে। আমরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চাই না। 70 ও 80 দশকে মার্ক্সবাদে অনুপ্রাণিত দুইটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল জেভিপি, কিন্তু ক্ষমতাসীনরা এর চরম প্রতিশোধ নেয়। গণগ্রেপ্তার, নির্যাতন, অপহরণ ও গণহত্যায় দল সংশ্লিষ্ট কমপক্ষে 50,000 মানুষ নিহত হয়। এর মধ্যে দলের প্রতিষ্ঠাতা রোহানা উজবেরিয়া সহ বেশিরভাগ জ্যেষ্ঠ নেতাও ছিলেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর 55 বছর বয়সী দিসানায়েক জেভিপির পলিট ব্যুরো সদস্য হন। দলটিও সহিংসতার পথ থেকে সরে আসে। বিশ্লেষকদের মতে দিসানায়েক সমাজের বিভিন্ন অংশের মধ্যে এক বৃহত্তর জোট গড়ে তুলতে পেরেছেন। এটি তাকে জয়ের পথ তৈরি করে দিয়েছে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন সাবেক সহ সভাপতি তাবিদ আওয়াল। ফিফার নির্দেশনা অনুযায়ী আগামী 26 অক্টোবর বাফুফে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তফসিল ঘোষণার আগে রাজধানীর এক হোটেলে সংবাদ মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচন করার কথা জানান তাবিদ আওয়াল। আরও জানাচ্ছেন পরাগ আরমান। নানা আন্দোলনেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ আঁকড়ে ধরে রেখেছেন কাজী সালাউদ্দিন। তবে তিনি আর প্রার্থী হবেন না এমন ঘোষণা দেওয়ার পরই সভাপতি হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছিলেন তরফদার রুহুল আমিন। এবার তার পথ ধরেই সভাপতির প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন দুইবারের সাবেক সহসভাপতি তাবিদ আউয়াল। আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আর সামনের দিকে নিয়ে যেতে পারবো। আগামী 26 অক্টোবরের নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হলে দেশের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই সাথে জানান র্যাঙ্কিংয়ে উন্নতি সহ খেলোয়াড়দের আন্তর্জাতিক লিগে খেলার ব্যবস্থা করবেন। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে, আবার আন্তর্জাতিক লিগগুলোতেও অংশগ্রহণ করতে পারে। এই উদ্দেশ্য যখন আমরা এক করি তখন রাজনীতিবিদরা সেম চিন্তা করে, ক্রীড়াবিদরা সেম চিন্তা করে, এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে। বাফুফের সভাপতি প্রার্থী তাবিদ আউয়াল বলেন, মেধাবী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির সংগঠকদের নিয়ে তিনি প্যানেল করবেন। আরও জানান, ব্যক্তি নয় পারফরমেন্স দিয়ে মাঠেই চমক দেখাতে চান তিনি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ মিরপুর স্টেডিয়ামে পরিদর্শন করেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের 4 সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল। এ সময় তারা স্টেডিয়ামের ড্রেসিং রুম, মাঠ, ইনডোর অনুশীলনের সুযোগ সুবিধা ঘুরে দেখেন। পরে টেস্ট ম্যাচ চলাকালে দক্ষিণ আফ্রিকা দলকে যে নিরাপত্তা দেয়া হবে সে সম্পর্কে ধারণা নেন তারা। এ সময় তাদের সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। খেলা চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবেলা করার একটি মহড়াও অনুষ্ঠিত হয়। আগামী 21 অক্টোবর মিরপুর স্টেডিয়ামে 2 দলের প্রথম টেস্ট এবং 29 অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে। দলীয় পরিচয় না দেখে যোগ্য লোককে ফেডারেশনগুলোতে স্থান দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং ক্রীড়া সংগঠক এবং বিএনপি নেতা আব্দুস সালাম। দেশের ক্রীড়াঙ্গনের সংস্কারের দাবিতে সোচ্চার এই 2 নেতা এটিএন বাংলাকে বলেন, বাজেটে অবকাঠামোর চেয়ে খেলোয়াড়দের কল্যাণে বেশি অর্থ বরাদ্দ দেওয়া উচিত। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। চারদিকে বইছে পরিবর্তন আর সংস্কারের হাওয়া। সে হাওয়ায় দুলছে ক্রীড়াঙ্গনও। ক্রীড়াপ্রেমী আর ক্রীড়া সংগঠকরা এক কাতারে দাঁড়িয়ে দাবি জানাচ্ছেন এক যুগেরও বেশি সময় ধরে চলা ফেডারেশনগুলোকে রাজনীতি ও দলীয়করণ মুক্ত করার। ব্যক্তি বদলের সাথে সিস্টেমেও পরিবর্তনের পরামর্শ নিয়ে সোচ্চার ব্যক্তিরা। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাই, ইন্টার স্কুল নাই, ইন্টার কলেজ নাই, ইন্টার ইউনিভার্সিটি নাই। তো কাজেই এগুলোর সাপ্লাই লাইন তো বন্ধ করে ফেলছে সব। তাহলে আজকে খেলোয়াড় তৈরি হবে কোত্থেকে? এর জন্যই সংস্কার দরকার। আমরা যদি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করতে পারি, বাংলাদেশের এই বাজেটের অধিকাংশ ভাগই
খরচ হবে বাংলাদেশের যারা খেলোয়াড়, যারা পারফর্মার, যাদেরকে দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে, তাদের পিছনে সর্বোচ্চ খরচ করা হবে। প্রতিটি ক্রীড়া ফেডারেশনে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট কাউন্সিলরদেরই নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে মনে করেন তারা। আমরা আমাদের সন্তানদেরকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে একজন খেলোয়াড় হিসেবেও আমরা যাতে বাংলাদেশে তাকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। সেই শুরুটা করতে পারলে আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা পুরা জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারবো। বিভিন্ন দলে থাকতে পারে, কিন্তু যদি তার ব্যাকগ্রাউন্ডটা স্পোর্টসে থাকে তাহলে ওয়েলকাম। ক্রীড়াঙ্গনে একটা অবস্থান নিয়ে যারা আজকে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিছে এবং ব্যবসার কারণে খালি ক্রীড়াঙ্গনকে এসে ব্যবহার করবে, ওই ধরনের কিছু আমরা চাই না। ক্রীড়াঙ্গনে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে থাকা এই দুই নেতার। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা মেরিনার্সের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ক্রীড়া সংগঠক এবং শিল্পপতি সামির কাদের চৌধুরী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল চিটাগাং কিংস এসকিউ স্পোর্টস এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এবং দি ঢাকা ডাইং এর প্রধান নির্বাহী সামির কাদের চৌধুরী ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিতে নির্বাচিত হয়ে সামির কাদের চৌধুরী ঐতিহ্য বজায় রেখে ক্লাবটিকে একটি আদর্শ ক্রীড়া সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। গণহত্যায় অভিযুক্ত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করার বিধানসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 8 দফা সংশোধনের প্রস্তাব। দেশ গড়তে সবার আগে দরকার নির্বাচিত সরকার। কিশোরগঞ্জের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বললেন তারেক রহমান, অশুভ শক্তি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আজ গাজীপুর এবং আশুলিয়া গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ। 52 কারখানা বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি। সাবেক মন্ত্রী আনিসুল হক, আইজিপি আব্দুল্লাহ আল মামুন কারাগারে। রিমান্ড শেষে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির জেল হাজতে। এবং ভারত থেকে যারা বাংলাদেশের কাছে ইলিশ চাইছেন তারা ওই দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছেন, জানালেন পানি সম্পদ উপদেষ্টা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।